আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্বে কথা বলবো লবণ নিয়ে। আমরা এর আগের পর্বগুলোতে অম্ল, ক্ষারক নিয়ে কথা বলেছি, পিএইচ নিয়ে কথা বলেছি। এ পর্বে আমাদের আলোচনা হবে লবণ কেন্দ্রিক, লবণের ব্যবহার বা লবণ নিয়ে যা আলোচনা আছে আমাদের বইয়ে। তো দেখো, ফার্স্টে আমরা যাচ্ছি সংজ্ঞায়, যে লবণ কাকে বলে। তো কি বলছে দেখো, যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় পানি ব্যতীত অন্য যে পদার্থটি তৈরি হয় তাকে লবণ বলে। পানি ব্যতীত অন্য যে পদার্থটি তৈরি হয় তাকেই আমরা লবণ বলতে পারবো। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় পানি ব্যতীত অন্য যে পদার্থটি তৈরি হয় তাকে লবণ বলা যাবে। আচ্ছা, গেল এটা। এখন লবণের সংজ্ঞাটা আমরা সহজে বুঝতে পারলাম। তো খেয়াল করো, আমরা তো জানি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হয়। সেখানে কিন্তু সংজ্ঞার মধ্যেই বলে দিয়েছে যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় পানি ব্যতীত অন্য যে পদার্থটি তৈরি হয় সেটাই হবে লবণ। তো লবণের ব্যবহারটা আমাদের খুব বেশি আসে, আমাদের এক্সামেও খুব বেশি আসে। এখান থেকে আমাদের একদম মানে প্রপারলি অ্যান্সারটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হয়। তো দেখো এখানে আসলে কি বলেছে। এখানে বলতেছে যে যে লবণ আমাদের খাদ্যের স্বাদ বাড়িয়ে দেওয়ার উপযোগী করে তোলে তার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। মানে আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যে লবণটা রাখি তার নাম সোডিয়াম ক্লোরাইড। সাধারণত এটা খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য এটা আমরা ব্যবহার করি, বা এটাকে টেবিল সল্ট, খাদ্য লবণ হিসেবে এটা বেশ পরিচিত। 2 নাম্বার, খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য আরেকটি লবণ যার নাম হচ্ছে কি সোডিয়াম গ্লুটামেট। সোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয়, এটা টেস্টিং সল্ট হিসেবে বেশি পরিচিত। আমরা অনেক সময় কি হয় যে নর্মাল লবণ তো দেই, আর একটু মুখরোচক খাবার তৈরি করার জন্য আমরা এই টেস্টিং সল্টটা ব্যবহার করি, যেটার মূল উপাদান হচ্ছে সোডিয়াম গ্লুটামেট। গেল। 3 নাম্বার বলতেছে যে কাপড় কাচার সাবান হিসেবে আমরা যেটা ব্যবহার করি যার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। এই যে সোডিয়াম স্টিয়ারেট, এটাও কিন্তু একটা লবণ। এই লবণটা কিভাবে তৈরি হয়েছে দেখো, এই লবণটা তৈরি হয়েছে স্টিয়ারিক অ্যাসিড, এই যে C17H35COOH, এটা একটা অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। এর সাথে যুক্ত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তো স্টিয়ারিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করে এই যে লবণটা তৈরি করা যায়, যেই লবণটা আবার সাবান হিসেবে আমাদের কাছে পরিচিত। অর্থাৎ আমরা সাবান হিসেবে কিন্তু এই যৌগটাই ব্যবহার করি। গেল এটা। যাচ্ছে এর পরবর্তী অংশে দেখো, যে আফটার শেভিং ফোম মানে শেভিং ক্রিমে এখান থেকে আমরা যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট। পটাশিয়াম স্টিয়ারেট এটা কিন্তু একটা লবণ। আফটার শেভিং ফোমে আমরা যেটা ব্যবহার করি পটাশিয়াম স্টিয়ারেট, এটাও একটা লবণ। 5 নম্বরে বলতেছে কাপড় কাঁচা সোডা হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। কাপড় কাঁচা সোডা এটাও একটা লবণ। মানে আমরা জাস্ট অনেক পদার্থগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, বিভিন্ন নামে এদেরকে আমরা চিনি, বাট এরা সবাই কিন্তু লবণ। সোডিয়াম কার্বনেট কি থেকে তৈরি হয়েছে? কার্বনিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এই লবণটা প্রস্তুত করা যায়। পটাশিয়াম স্টিয়ারেট কি কিসের সমন্বয়ে তৈরি হয়েছে? স্টিয়ারিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড মিলে এই লবণটা তৈরি হয়েছে। আচ্ছা, এবার দেখো আমরা তুতে ব্যবহার করি কপার সালফেট 5 অনু পানি। তাহলে এই যে কপার সালফেট এটাও কিন্তু একটা লবণ। এবং আমরা ফিটকিরি ব্যবহার করি পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট 24 অনু পানি। এই ফিটকিরি যেটা ব্যবহার করি এটাও একটা লবণ হিসেবে পরিচিত আর কি। আচ্ছা, মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করতে অর্থাৎ মাটির অ্যাসিডিটি কমাতে আমরা চুনা পাথর ব্যবহার করি। চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটও কিন্তু একটা লবণ। কিভাবে তৈরি হয়েছে ক্যালসিয়াম কার্বনেট? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এবং কার্বনিক অ্যাসিড এই দুইটা মিলেই চুনাপাথর তৈরি হতে পারে, যেটাও কিন্তু একটা লবণ। 8 নাম্বার কি বলছে দেখো, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য আমরা যে সকল সার ব্যবহার করে থাকি তার বেশিরভাগই হচ্ছে লবণ, যেটা আমি তোমাদেরকে একটু আগে কৃষিক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণের যেখানে দেখিয়েছিলাম। এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট, এই যে আমরা সংকেতগুলো মাটিকে নিষ্ক্রিয় করার জন্য, মানে মাটির যদি ক্ষারীয় ভাব বেড়ে যায় তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে এই সকল উপাদান আমরা ব্যবহার করি। এই সবগুলো উপাদানই কিন্তু লবণ। তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে লবণকে ব্যবহার করি। এক্সামে তোমাদের এই লবণ এর উদাহরণগুলো আসতে পারে, কোন কোন কাজে লাগানো যায় সেগুলো আসতে পারে। তো আশা করছি তোমরা এই পয়েন্টগুলোকে ভালোভাবে মেনশন করে দিবা। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা আর একটা বিশেষ সেক্টর যার নাম হচ্ছে শিল্প কারখানায় লবণের ব্যবহার। অর্থাৎ আমরা লবণ এর আগের যে লবণটা আমরা এখানে আলোচনা করেছি এটা হচ্ছে আমাদের বিভিন্ন কাজে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন উপাদানের মধ্যে আমরা লবণকে খুঁজেছি। কাপড় কাচার সোডা, কাপড় কাচার সাবান, আফটার শেভিং ক্রিম, খাদ্য লবণ,
তারপরে হচ্ছে গিয়া যে জীবাণুনাশক হিসেবে তুতে ইত্যাদি বিভিন্ন কাজে আমরা লবণকে খুঁজেছি। এবারে আমরা যাচ্ছি শিল্প কারখানায় লবণের ব্যবহার। দেখো শিল্প কারখানায় লবণের ব্যবহারটা বলতেছে ফার্স্টে যে চামড়া শিল্পে আমরা চামড়া যে ট্যানারিং করা হয়, অর্থাৎ চামড়া থেকে যে চামড়ার পশমটা উঠানো হয়, এই ক্ষেত্রে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণে লবণ ব্যবহার করা হয়। আমরা খাবার লবণ কি করি, ব্যবহার করি। এখানে আমাদের লবণ মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। বেশ কিছু লবণ যেরকম তুতে, মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট, এটা শিল্প কারখানায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। প্রভাবক জিনিসটা কি একটু বলতো? প্রভাবক জিনিসটা হচ্ছে যখন আমরা বিক্রিয়া করি, একটা বিক্রিয়া অনেক সময় হয় যে স্মুথলি হচ্ছে না, ভালোভাবে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না, তাহলে ওই বিক্রিয়াটা ভালো মতো সম্পন্ন করতে আমরা আর একটা উপাদানকে কাজে লাগাই, সেটাকে বলা হয় প্রভাবক। আচ্ছা, টেক্সটাইল ও রং তৈরির কারখানায় লবণের প্রয়োজন, রংটাকে ফিক্সড করার জন্য লবণের অনেক বেশি প্রয়োজন। 4 নম্বরে ধাতুর বিশুদ্ধকরণে কি লাগে, লবণ লাগে। ধাতুর বিশুদ্ধকরণে লবণ লাগে। 5 নম্বর কি বলছে দেখো, রাবার প্রস্তুতিতে লবণ ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে লবণ ব্যবহার করা হয়। 6 নম্বর ওষুধ কারখানায় স্যালাইন এবং স্যালাইন শিল্পে, মানে ঔষধ কারখানায় প্লাস স্যালাইন শিল্প, দুই জায়গাতেই লবণ লাগবে। ঔষধ তৈরিতেও লবণ লাগবে আর স্যালাইন শিল্পেতে লবণ লাগবেই। ডিটারজেন্ট তৈরিতে ফিলার হিসেবে লবণ খুবই প্রয়োজনীয়। তো এই যে সেক্টরগুলো বলা হয়েছে 7টা পয়েন্ট এখানে আমরা উল্লেখ করলাম, এই 7টা পয়েন্ট হলো শিল্প কারখানায় লবণটাকে কি কি কাজে লাগায়। আর এর আগের যে লবণগুলোর কথা বললাম, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে উপাদানগুলো ব্যবহার করি এর মধ্যে কোন কোনগুলো লবণ বা কাদেরকে আমরা লবণ হিসেবে চিহ্নিত করতে পারি সেগুলো। তো আমি আশা করতেছি তোমরা এই দুইটা পয়েন্ট বা এই দুইটা পার্টি প্রপারলি বুঝতে পেরেছো। লবণ এর সংজ্ঞা ফার্স্টে আমরা দিয়েছি, দেন লবণের ব্যবহারটাও এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। সো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।